নমস্কার। ভিডিও বানাতে এসেছি আজ। আসলে একদিকে শারদ নবরাত্রি শুরু হয়ে গেছে। আমার বাড়িতে ছোট করে নবরাত্রির পুজোর আয়োজন হয়েছে। আমি নবরাত্রি পালন করে থাকি। আর তার দ্বিতীয় দিনে একটা বিপুল প্রাকৃতিক বিপর্যয়, চারপাশে মানুষের জীবন যন্ত্রণা এবং প্রায় 10-11টি মানুষের অকাল মৃত্যুর একটা প্রচন্ড বিপর্যস্ত পরিস্থিতি। তার মধ্যে বসে ভিডিও বানানোর মানসিক অবস্থা আমার ছিল না। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হতে হতে আমাদেরকেও কাজে ফিরতে হয়, পড়াশুনোর কাজ তো করতেই হচ্ছে। ভাবলাম আপনাদের যে গল্প বলতে শুরু করেছি সেটা এগিয়ে নিয়ে যাই। আশা করি এই প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলে ভালো আছেন এবং প্রার্থনা করি বিপর্যস্ত মানুষজন দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুন, বিপর্যয়ের কাটিয়ে ফিরে আসুন। মহালয়ার ঠিক আগের দিন আমাদের রোল নাম্বার 4 এর কাছ থেকে আমি ফোন পেলাম। আসলে পুরাণ কোষের কাজ যতদিন চলেছে বা এখনো, পুরাণ কোষ আমাকে নতুন নতুন অভিজ্ঞতা দেয়, নতুন নতুন আনন্দও দেয়। কারণ এত কাল পরে রোল নাম্বার 4, সেই 2016 সালে আমার দপ্তর ছেড়ে গেছে। তারপর টুকিটাকি সামান্য মেসেজ ছাড়া তার সঙ্গে বলতে গেলে আমার যোগাযোগই ছিল না। এত কাল পরে সে আমাকে মনে করেছে, তাও আবার ভিডিও শুনে। আমার এত আনন্দ হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। আসলে এত বড় কাজের প্রজেক্ট ম্যানেজারের হিসেবে বুকের ভেতর একটা অন্য ভার সবসময় থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরাণ কোষের সহকর্মী হিসেবে আমার সঙ্গে যারা কাজ করেছেন, সেটা 2 দিন হোক বা 12 বছর, তালিকাটা বেশ লম্বা। এবং যারা চলে গেছে, আমার সবসময়ই মনে হয়েছে যে প্রজেক্ট ম্যানেজার বা এই রিসার্চ টিমের যে মানে দায়িত্বে থাকে, তার ওপর এই এই চলে যাওয়া সহকর্মীদের একটা রাগ, অভিমান, অভিযোগের জায়গা থাকে। কারণ দপ্তরে সব থেকে স্ট্রিক্ট, সব থেকে খরুস, বাধ্য হয়েই এই লোকটাকে হতে হয়, নইলে কাজের পরিবেশ, কাজের গতি বজায় রাখা যায় না। অধ্যাপক ভাদুরীর সঙ্গেও যেমন আমি সব ব্যাপারে তাকে ইয়েস স্যার বলতে পারিনি, তার সব সিদ্ধান্ত আমার মতের সঙ্গে মেলেনি, তেমনি এদের সঙ্গেও আমি খুব ভালো সময় কাটিয়েছি, আড্ডা মেরেছি, হাসি ঠাট্টা করেছি, কিন্তু আবার এদেরকে বকাঝকাও করেছি। আবার অধ্যাপক ভাদুরীর সঙ্গেও আমাদের যাকে বলে লেখাপড়া এবং অন্যান্য গল্প গুজবের একটা অভিজ্ঞতা আছে। ভালো মন্দ নিয়েই তো জীবন, না? কিন্তু তবু আমার ধারণা ছিল যারা চলে গেছে বা যাদের সঙ্গে এখন আমার যোগাযোগ নেই, তাদের হয়তো আমার জন্য, আমার প্রতি তাদের হয়তো একটা অভিমান জমা আছে। তো রোল নাম্বার 4 যে নিজেই নিজের নাম বলতে বলেছে, সে আমার সেই ভারের কিঞ্চিত লাঘব করেছে যে এখনো পর্যন্ত তার আমার ব্যাপারে কোনো অভিযোগ নেই। দপ্তর ছেড়ে যাওয়ার জন্য আমার ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। যদিও যে পরিস্থিতিতে সে দপ্তর ছেড়ে গেছে সেটা আমি এখানে আর আলোচনা করতে চাই না। যে কোনো কারণেই হোক, 2016 সালেও আমাদের দপ্তর ছেড়ে যায়। এবং আমি আমার টিমমেটদের সব সময় আমার মেয়ে বলতাম। যাই হোক, আমার মেয়েরা যে যেখানেই আছে,
আশা করি সকলেই ভালো আছে। রোল নাম্বার 4ও খুব ভালো আছে, মানে আমাদের পুলমা। সে এখন একটি বছর 4 শিশুপুত্রের জননী। এত কাল বাদে তার ফিরে আসা, এবং আমরা অনেক পুরনো কথা আলোচনা করছিলাম। আমি বারবার তাকে বলছিলাম যে আমি পরবর্তীতে তার অভাব বেশ অনুভব করেছি, তাকে খুব মিস করতাম আমি। সে আমার অত্যন্ত স্নেহের পাত্রী, এবং এত বছর বাদে এই পুরাণ কোষের মেকিং এর ভিডিওর সূত্রে তার আমার জীবনে ফিরে আসা এই নবরাত্রিতে গণেশ জননীর ফিরে, মানে আমার বাড়িতে আসার থেকে কিছু কম আনন্দের নয়। আমার এত স্নেহের পাত্রী, আমার মেয়েরা সকলেই, পুলমা তো বটেই, বাকিরাও যে যেখানে আছে খুব ভালো থাকুক, এটা আমি সবসময় চাই। পুলমার সঙ্গে আমার দীর্ঘ 4 বছরের খুব ভালো মুহূর্ত, কাজের অভিজ্ঞতা আছে, এবং ভবিষ্যতেও যদি সময়ের গর্ভে সেরকম কোনো মুহূর্ত, সেরকম কোনো কাজের পরিবেশ লুকিয়ে থাকে, তো পুলমাকে সঙ্গে নিয়ে চলতে আমার কোনো আপত্তি নেই। যদিও সে এখন খুবই ব্যস্ত, আর আমিও নানা বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি আর কি। যাই হোক, পুরনো গল্পে ফিরি। পুরনো গল্পই ওর সঙ্গে অনেক আলোচনা হচ্ছিল। এই মহাভারত অনুবাদের যে গল্পটা আপনাদের আগের দিন শোনাচ্ছিলাম, সেটাও ওর সঙ্গে আলোচনা হচ্ছিল, কেন ওই ঘটনার সাক্ষী। তো যাই হোক, আমি আপনাদের আগের দিন বলছিলাম 2014 সালে অধ্যাপক ভাদুরীর জীবনে একটা ঘটনা ঘটলো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। যদিও আমি গোড়াতেই বলে রাখি যে পুরাণ কোষের কোনো সদস্যের ব্যক্তিগত বা পারিবারিক জীবনের ঘটনা আপনাদের সঙ্গে আলাদা করে মানে আলোচনা করার আমার আসলে কোনো উদ্দেশ্য ছিল না, নেইও। কিন্তু এই ঘটনাটা উল্লেখ না করলে নয়, এই জন্য কারণ আমার পরবর্তী সময় এবং আজকের তারিখেও যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, আমার বারবার মনে হয় যে এই ঘটনাটা যদি অধ্যাপক ভাদুরীর জীবনে না ঘটতো, তাহলে আরো অনেক জটিল পরিস্থিতি, অনেক অস্বাভাবিক ঘটনা, অধ্যাপক ভাদুরীর নিজের মধ্যে অনেক পরিবর্তন, যেগুলো আমরা দেখতে বাধ্য হলাম, সেগুলো বোধহয় এড়ানো যেত। মানে অনেক পরিস্থিতি অন্যরকম হতে পারত। এটা আমার ব্যক্তিগত মত। কেন আমার এরকম মনে হয় সেটা আপনারা যেমন যেমন শুনবেন তেমন তেমন আমি বুঝতেই পারবেন। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে এই ঘটনাটা না ঘটলে বোধহয় অনেক কিছু অন্যরকম হতো। ঘটনাটা এইরকম, ঘটনাটা খুব ভালো ঘটনা নয়। সম্ভবত 2013 সালেই কলকাতার দুটো বড় আইটি কোম্পানি থেকে অধ্যাপক ভাদুরীর পুত্র এবং পুত্রবধূ কর্মহীন হন। তারা স্বেচ্ছায় চাকরি ছাড়েন না অন্য কিছু ঘটে, এই ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না, কারণ আমি তখন একরকম শুনেছি, পরবর্তী সময় অধ্যাপক ভাদুরীকে অন্যরকম বলতে শুনেছি। সেসব গল্পে আমি যাচ্ছি না। কিন্তু তাদের কর্মহীন হওয়ার ঠিক পরে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে গবেষণার উদ্যোগ করতে লাগলেন, এবং সেই গবেষণার উদ্যোগটা যাতে সরলভাবে হয়, সহজে হয়, যাতে তাদের এই নতুন চলার রাস্তাটা স্মুথ হয়, এই ব্যাপারে অধ্যাপক ভাদুরী খুব ব্যস্ত হয়ে পড়লেন। স্বাভাবিক, তার নিজের পরিবারের বিষয়, তার পুত্র, তার পুত্রবধূ, ব্যস্ততাটা খুব স্বাভাবিক। কিন্তু সেই সঙ্গে তার একটা মানসিকতা কাজ করতে শুরু করলো, এবং সেটা সব বৃদ্ধ বাবারই হয়ে থাকে বলে আমার ধারণা, যে এদের আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার একটা দায় তিনি অনুভব করতে লাগলেন। এবং বৃদ্ধ বয়সে
পুত্র, পুত্রবধূ এবং পৌত্র, মানে অধ্যাপক ভাদুড়ির তখন নাতিটি ছোট, তাদের সকলের জন্য চিন্তা করতে গিয়েই সম্ভবত আরো নানান রকম ঘটনার জন্ম হলো। আমি একটু একটু করে বলছি, যতটা বলা সম্ভব। খুব বেশি বলতে আমারও ইচ্ছা নেই। যাই হোক, এদের গবেষণা উদ্যোগের সঙ্গে সঙ্গে 2014 সালে আরো একটা ঘটনা হলো যে সংস্কৃত কলেজ, কলকাতার 200 বছরের পুরনো যে প্রতিষ্ঠান, সেই কলেজের বিশ্ববিদ্যালয় হিসেবে, মানে সেই কলেজের বিশ্ববিদ্যালয় হবার একটা সম্ভাবনা তৈরি হলো, এবং সেই জন্য তৈরি যে সংস্কৃত কমিশন, তার চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ভাদুড়ি নিযুক্ত হলেন। ফলে এই দুই মিলিয়ে 2014 সাল থেকে অধ্যাপক ভাদুড়ি ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। মানে সেই ব্যস্ততাটা, কিন্তু সেই ব্যস্ততার ছাপ আমাদের পুরাণ কোষের দপ্তরেও পড়তে লাগলো। মানে তার আসা যাওয়া, তার কাজে যোগ দেওয়া, এগুলো মানে আমাকে বেশ আগে থেকে বলে রাখতে হতো যে আপনি যদি অমুক বিষয়টা লেখেন তাহলে আমাকে একটু লিখে দেবেন, এরকম। এছাড়া ওর বাকি যে কর্মোদ্যোগ ছিল, ওর পত্রপত্রিকার লেখা, এগুলো তো একই তালে চলছিল। ফলে পুরাণ কোষের দপ্তরে একটা বেশ, মানে ওর উপস্থিতি অনুপস্থিতি মিলিয়ে একটা প্রভাব পড়তে লাগলো। সেই সঙ্গে আমি এবং আমার মেয়েরা, ঐত্রেয়ী, পুলোমা, আমরা চেষ্টা করতে লাগলাম যাতে কাজটা নিজের ছন্দে চলে, কাজটা নিজের গতিতে চলে, এবং সেরকম ভাবেই চলছিল, সেরকম ভাবেই আমরা চালিয়ে নেবার চেষ্টা করছিলাম। 2014 সালে এর সঙ্গে যে দুটো ঘটনা ঘটলো, তার মধ্যে একটা হচ্ছে, ততদিনে আমরা যা লিখতে আরম্ভ করেছি সেগুলো আমাদের পুরাণ কোষের সাহিত্য সংসদের যিনি কম্পোজিটর, বর্ণ সংস্থাপক, আমাদের সুবীর সরকার, তিনি ততদিনে একটা একটা গুচ্ছ সেগুলি কম্পোজ করে তার প্রুফ আমাদেরকে পাঠাতে শুরু করেছে। ফলে সেই প্রুফ দেখাটা একটা খুব জরুরি কাজ হয়ে দাঁড়ালো। এবং তখনও পর্যন্ত আমি জানতাম না যে পুরাণ কোষের প্রুফ আমাকেই দেখতে হবে শেষ পর্যন্ত। আমার কোনো ধারণা ছিল না, একেবারে ছিল না বললে ভুল হবে, কিন্তু একেবারে একা একা করতে হবে এটা আমি জানতাম না। এবং অধ্যাপক ভাদুড়ি ঠিক সেই সময় প্রুফ রিডারের খোঁজ করতে লাগলেন আমার শ্রম লাঘব করার জন্য। শ্রম তাতে লাঘব কিছু হয়নি, উল্টে বেড়ে গেছে। যাই হোক, প্রথম উদ্যোগটা যেটা হলো সেটা খুবই আজব উদ্যোগ, কারণ উনি আমাকে বললেন যে কিছু কিছু প্রুফ আমার বাড়িতে পাঠিয়ে দে, আমার সঙ্গে দিয়ে দে। আমি বাড়িতে একটি ছেলেকে রেখেছি, তার অধ্যাপক ভাদুড়ির ভাষায় তার মাথা খুব একটা ঠিক নেই, সে নানা সমস্যায় আছে এবং তার মাথা ঠিক নেই, তাই জন্য ভাবছি সে একটু আমার বাড়িতে বসে প্রুফ দেখবে। এবার অধ্যাপক ভাদুড়ির এটা নতুন করছেন না, আমাদের রোল নাম্বার 1কেও উনি ওই অবসাদ কাটানোর জন্য কাজ করবে বলে নিয়ে এসেছিলেন, এখানেও তাই করলেন। উনি এরকম করে থাকেন। আর তখনকার মতন আমি পাঠিয়েও দিলাম প্রুফ খানিক, তো সেই প্রুফের এক ছত্র ঠিক মতন দেখা হয়নি। এবং সেই পরে জানতে পেরেছিলাম 2018 সালে যখন পুরাণ কোষের দ্বিতীয় খণ্ড বের হচ্ছে, সেই সময় আমি জেনেছিলাম, কারণ তখনও পর্যন্ত, তার আগে পর্যন্ত এই যে প্রুফ রিডারটি, তার পরিচয় আমি জানতাম না। 2018 সালে আবিষ্কার করলাম যে ইনি, মানে অধ্যাপক ভাদুড়ির ভাষায় মানসিকভাবে বিপর্যস্ত এবং কিঞ্চিত মাথা খারাপ লোকটি আর কেউ নয়, ইনি
অধ্যাপক ভাদুরীর পুত্রের শ্যালক। যাই হোক, স্বাভাবিক ওর আরো অনেক লোক সংগ্রহের মতন এটাও খুব একটা কার্যকরী হয়নি, কিন্তু পুরাণ কোষের যে বরাদ্দ অর্থ তার থেকে এই লোকটিকে বেতনও দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, এই নিয়ে আর আলোচনা না করাই ভালো। মোদ্দা কথা, প্রুফ রিডার পাওয়ার যে মানে সহকর্মী পাওয়া নিয়ে এমনি সমস্যা হচ্ছিল, তাও অনেক কষ্টে আমরা 3 জন মিলে সামলাচ্ছিলাম, কিন্তু প্রুফ রিডার পাওয়া নিয়ে গোড়াতেই গোলমাল হয়ে গেল, এই আর কি। এই সময় আরেক দফায় অধ্যাপক ভাদুরী আউটসোর্স করে কাজ করার চেষ্টা করলেন। যাকে নিয়ে এলেন তিনি স্কুল শিক্ষক এবং এখন এই মুহূর্তে বেশ নামী লেখক, কিন্তু আমাদের দপ্তরে কাজ করছিলেন না বলে আমি তাকে রোল নাম্বার ইত্যাদি কিছু বলতে চাই না, নাম বলার তো প্রশ্নই ওঠে না। তিনি সংস্কৃতটা জানেন মোটামুটি ভালো, তার বাংলা গদ্য খুব ভালো ভালো এবং বেশ অলংকৃত, মানে তার লেখার মধ্যে বেশ একটা তৎসম শব্দের ঝংকার পাওয়া যেত, একটু কাব্যিকও বটে। কিন্তু মুশকিলটা হলো এনসাইক্লোপিডিয়ার এন্ট্রি একটু কাঠখোট্টা হলেই ভালো হয়। যদিও আমাদের সব এন্ট্রিতে কাঠখোট্টা ভাব বজায় রাখা সম্ভব হয়নি, তাও অতটা কাব্যের ঝংকারের প্রয়োজন ছিল না। আর দ্বিতীয়ত এনসাইক্লোপিডিয়ার এন্ট্রি হিসেবে যে গবেষণা ধর্মিতা বজায় রাখার দরকার ছিল সেটা তখনকার মতন তাকে দিয়ে হচ্ছিল না। ফলে তার কিছু সিম্পল এন্ট্রি বেশ কয়েকটি আমরা ব্যবহার করতে পারলেও বড় বড় যেসব লেখা তাকে দিয়ে আমরা বলতে আমি নয়, অধ্যাপক ভাদুরী লেখাবার চেষ্টা করলেন, সেই উদ্যোগটাও আমাদের ফলপ্রসূ হলো না। মাঝখান থেকে তিনি যখন মানে অধ্যাপক ভাদুরীর কথাতেই শেষ পর্যন্ত আবার এখানে আমাদের সঙ্গে কাজ করার বন্ধ করলেন, তখন তার নিজেরও হয়তো মনে হয়ে থাকবে যে অধ্যাপক ভাদুরী তার সঙ্গে ব্যবহারটা ভালো করলেন না। কিন্তু আমি এই বিষয়টার মধ্যে ছিলাম না, এই বিষয়টাতে আমার কোনো ভূমিকা ছিল না, ফলে তাকে তার কাজ সম্পর্কে বা তার কাজ করা বা না করার সম্পর্কে আমি কোনোদিনই কিছু বলে উঠতে পারি। মাঝখান থেকে যেটা হলো সেটা হলো উনি যা লিখলেন তা আবার নতুন করে লেখার জন্য আমাকে উদ্যোগ নিতে হলো। এইটা হলো পরিস্থিতি। কিন্তু যাই হোক, এইরকম ভালো মন্দেই আমাদের 2014-2015 সালের একটা সময় পর্যন্ত চলছিল। 2015 সালে আমি আবার একজন সহকর্মী পেলাম আমাদের দপ্তরে, ধরে নিন তার নাম রোল নাম্বার 8, এবং সে মূলত প্রুফ দেখার জন্যই এখানে এলো। এবং যদিও তার মানে চাকরির চেষ্টা, গবেষণার উদ্যোগ সবকিছুই চলছিল, এবং চাকরি পাওয়া মাত্র প্রথম সুযোগে সে আমাদের দপ্তর ছেড়ে চলে যায়। কিন্তু তার সঙ্গে আমাদের বেশ মানে দপ্তরে কোনো সমস্যা ছিল না, সে প্রুফ দেখছিল, আমরা একসঙ্গে কাজ করছিলাম, বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। আর 2015 সালে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অধ্যাপক ভাদুরী এবং তার পুত্র ইত্যাদিরা মিলে একটা রিসার্চ ফাউন্ডেশনের মধ্যে তারা কাজ করতে শুরু করেন, এবং সেখানে অধ্যাপক ভাদুরী তার অন্যান্য যে গবেষণার আকাঙ্ক্ষা সেগুলোর কিছু কিছু
উদ্যোগ করতে শুরু করেন এবং এই উদ্যোগগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের হাতে পড়ার দরুন এই উদ্যোগগুলোর আর মানে বই তৈরি হওয়ার ফরম্যাট বা ওরকম কিছু রইল না। এই উদ্যোগগুলো সব ওয়েব উদ্যোগ হয়ে উঠল। মানে সেই সময় তিনি কীর্তনের আর্কাইভ তৈরি করার চেষ্টা করতে লাগলেন, ওয়েবসাইট তৈরি হলো, কীর্তনের ইতিহাস, মানে এই কাজটার সম্পর্কে ওরা নিজেরা যেটা ঠিক করেছিলেন যেটা হবে টুয়ার্ডস দ্য হিস্ট্রি অফ কীর্তন, তার জন্য একটা ওয়েবসাইট হলো। আরো এরকম কিছু কাজকর্ম তারা ওখানে শুরু করলেন এবং অধ্যাপক ভাদুড়ির এই দুই প্রতিষ্ঠানের যে ব্যস্ততা সব মিলিয়ে পুরাণ কোষে তার বেশ মানে তার গড় হাজির থাকা বেশ চোখে পড়তে লাগলো। ততদিনে সংস্কৃত কলেজ ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে এবং সেটাও ওর ব্যস্ততার একটা কারণ বটে। এইভাবেই আমাদের চলছিল, কিন্তু 2015 সালে আমাদের প্রকাশক দেবজ্যোতি স্যার আমাদের প্রচন্ড একটা তাড়া দিলেন যে এইবার তো তোমরা অন্তত প্রথম খণ্ডটা তৈরি করে ফেলো। তো ফলে আমাদের প্রথম খণ্ড শেষ করার একটা তোড়জোড় শুরু হলো এবং সেই তোড়জোড় প্রুফ দেখা, বই মানে বইয়ের সমস্ত কাজকর্ম শেষ করার একটা প্রচন্ড তাড়ার মধ্যে এইসব মানে প্রচন্ড তাড়ার পাশাপাশি এইসব ঘটনাও চলতে লাগলো এবং শেষ পর্যন্ত 2016 সালের অগস্ট মাসে 1 তারিখে আমাদের পুরাণ কোষের প্রথম খণ্ড প্রকাশিত হলো। 1 অগস্ট সাহিত্য সংসদের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রথম খণ্ড পুরাণ কোষ হাতে পেলাম এবং সেটা মানে সেই অনুভূতি আমি আপনাদের আজ মানে শব্দে বোঝাতে পারবো না। মানে প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড টেনশন, প্রচন্ড ব্যস্ততা এবং মানে যাকে বলে সন্তান প্রসবের যন্ত্রণা। মানে পুরাণ কোষের প্রুফ দেখা, পুরাণ কোষের এবং প্রথম খণ্ড যখন তখন প্রচ্ছদ তৈরি কিরকম হচ্ছে না হচ্ছে, পছন্দ হচ্ছে না হচ্ছে না সেসব দেখা, শেষ মুহূর্ত পর্যন্ত খুঁটিয়ে দেখে নেওয়া, তারপরে যখন বই হয়ে এলো সেটা একটা স্বর্গীয় অনুভূতি। মানে সে আনন্দ শব্দে বোঝানো যায় না। যাই হোক, সেটা আমার পুরাণ কোষের প্রথম খণ্ডের জন্ম আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় দিন 2016 সালে। সেই সঙ্গে তার আগের ঘটনাটাও বলে রাখি। 2016 সালেই আরো একটা ঘটনা ঘটলো, সেটা অধ্যাপক ভাদুড়ির জন্য ঘটনাটা বিপর্যয়ের। কারণ 2016 সালেই এই পুরো সময়টা জুড়ে মহাভারত অনুবাদের যেহেতু কোনো কাজ এগোয়নি, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাদের একটা অনুষ্ঠান, অধ্যাপক ভাদুড়ির বক্তৃতা, এইসবের মাঝখানেই বেশ একটা প্রশ্ন তুলল এবং সেই প্রশ্ন, সেই কথাবার্তা এমন দিকে পৌঁছলো যে অধ্যাপক ভাদুড়ির জন্য সেটা বেশ একটা অপমানজনক পরিস্থিতি তৈরি হলো এবং তিনি মহাভারত অনুবাদের জন্য যে টাকা ওখান থেকে নিয়েছিলেন সেটা ফেরত দিতে বাধ্য হলেন। আমি আগের দিনও আপনাদের বলছিলাম যে এই মহাভারত অনুবাদের বিষয়টা নিয়ে আমি গোড়া থেকেই সন্দিহান ছিলাম এবং তার প্রথম উদ্যোগ 2016 সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, মানে তার প্রথম উদ্যোগটা ব্যর্থ হলো।
যাই হোক, মহাভারত অনুবাদের উদ্যোগের ব্যর্থতা, পুরাণ কোষের প্রথম খণ্ড, এইসবের মাঝখানে আমাদের সাহিত্য সংসদের তেতালার ঘরের যে দপ্তর, সেই দপ্তর ছেড়ে আসার দিনও চলে এলো। 2016 সালের ডিসেম্বর মাসের একেবারে শেষ সপ্তাহে, তখন পুলমা আমাদের দপ্তর ছেড়ে গেছে। আমি, ঐত্রেয়ী আর অধ্যাপক ভাদুরী সাহিত্য সংসদের শিয়ালদার দপ্তরের পাত্তারি গুটিয়ে আমাদের যে নিয়োগ মানে করেছিল যে সংস্থা, যে প্রতিষ্ঠান, নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের আবারও ছাদের পাশে তেতালার ঘরে এসে উপস্থিত হলাম। সমস্ত জিনিসপত্র, প্রায় বিপুল পরিমাণ বই, কম্পিউটার সব প্রায় 4 ঘন্টার মধ্যে গুছিয়ে আমাদের নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের তেতালায় নতুন দপ্তরে আমাদের কাজের শুরু হল ব্যস্ততা। আজকে এই পর্যন্ত থাক, কারণ এক তো আগামী কয়েকদিন পুজোর মাইক ইত্যাদির শব্দে কথা বলা বসে কতটা যাবে আমি জানি না, তবে আমি চেষ্টা করব পরের অংশটা বলার। আর দ্বিতীয়ত, এই পর্যায় থেকে গল্প যেদিকে এগোবে তার জন্য আমার নিজেরই বোধহয় একটু মানসিক প্রস্তুতির দরকার। ফলে আমাদের 2016 সালের দপ্তর বদলের পরের গল্প আমি আপনাদের পরের দিন শোনাব। আপনারা ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। নমস্কার।